এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। মুভি স্ক্রিন চ্যানেলের আজকের পর্বে আমরা একটা খুবই অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা খুব সম্প্রতি রিলিজ পেয়েছে গত 20 ডিসেম্বরে। আর এই সিনেমাটির নাম হচ্ছে মুফাসা দ্য লায়ন কিং। এবং এর আগে আমরা যে লায়ন কিং সিনেমাটি দেখেছিলাম, এটি সেই মুভির প্রিকুয়েল। মানে লায়ন কিং এ আমরা দেখেছিলাম সিম্বার কাহিনী, বাট এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে সিম্বার যে বাবা ছিল মুফাসা, সে কিভাবে রাজা হলো এবং সিম্বার যে চাচা স্কার কিং, তার সাথে কিভাবে শত্রুতা শুরু হয়েছিল, সেই কাহিনীটা এই মুভিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এর আগের যে লায়ন কিং সিনেমাটি রয়েছে সেটির মতো এই সিনেমাটিও অনেক ভালো হয়েছে। তবে এই সিনেমার যে কাহিনী, সেই হিসেবে এই সিনেমার আইএমডিবি রেট আরো ভালো হওয়া উচিত ছিল। তো যাই হোক, এই সিনেমার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 6.7। আর সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল 2500 কোটি টাকা এবং বক্স অফিস আয় করেছিল প্রায় 5,500 কোটি টাকা। তো বাড়তি কোনো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি মুভিটি অ্যাকচুয়ালি কেমন হয়েছিল। তো সিনেমা যখন শুরু হয়, ব্রাউড রক নামের আমাদের একটা জঙ্গল দেখানো হয় এবং এটা এমন একটা জঙ্গল যা দেখতে অনেক সুন্দর এবং অনেক বড়। আর জঙ্গলটা এতটাই সুন্দর যে এটাকে পশু পাখিদের স্বর্গরাজ্য বলা হয়। আর এরপর আমাদের দেখানো হয় এই পুরো জঙ্গলের রাজা হচ্ছে আমাদের সিম্বা। আর সিম্বা হচ্ছে মুফাসার ছেলে। আর সিম্বার আর নালার বিয়ের পরে তাদের একটা বাচ্চা হয় যার নাম হচ্ছে কিয়ারা। তো সিম্বা তার বাচ্চা কিয়ারাকে নিয়ে জঙ্গলে ঘুরছিল, কিন্তু তখনই সিম্বা জঙ্গলে এক ধরনের বিপদের গ্রাণ পায়। আর এই গ্রাণ শুকে সে বুঝতে পারে যে ওর স্ত্রী নালা হয়তো কোনো একটা বিপদে রয়েছে। তো এটা জানার পরে সিম্বা করে কি, ওর মেয়ে কিয়ারাকে গুহার ভিতরে নিয়ে যায়। আর সেখানে সে তার মেয়েকে বলে, আমি তোমার মাকে নিয়ে আসতে যাচ্ছি আর আমি সন্ধ্যার মধ্যেই ফিরে আসবো তোমার মাকে নিয়ে। তো এই কথা শুনে তো কিয়ারা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখন সিম্বা কিয়ারাকে বলে, তুমি ভয় পেও না, কারণ এখানে তোমার খেয়াল রাখার জন্য টিমন এবং বুম্বা থাকবে। তো যাই হোক, এভাবে দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়, কিন্তু সিম্বা এখনো ফিরে আসে না। তো এদিকে রাত হবার পর ঘন মেঘ ছেয়ে বৃষ্টি আসে। আর এখানে উল্লেখ্য, কিয়ারার বয়স খুবই কম, কিছুদিন আগেই জন্ম হয়েছে। তো এবারই সে প্রথম বৃষ্টি দেখলো। আর নর্মালি ক্যাট টাইপ সকল প্রাণী তো পানি দেখে ভয় পায়, তো সিংহও পানিকে ভয় পায়। আর কিয়ারা পানি দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সে গুহাতে ওই বানরটা মানে রাফিকি চলে আসে। আর রাফিকিকে দেখে কিয়ারা অনেক খুশি হয়, কারণ কিয়ারা রাফিকিকে অনেক পছন্দ করে। আর কিয়ারা তখন রাফিকিকে বলে, রাফিকি দাদু, আমার পানি দেখলে অনেক ভয় লাগে। রাফিকি তখন বলে, তোমার শরীরে যে সাহসী সিংহের রক্ত বইছে, সেও একসময় পানি দেখে ভয় পেত, কিন্তু সে তার ভয়কে জয় করেছে। আর এই কারণে সে একটা সাহসী সিংহ হতে পেরেছে। আর এই কথা শুনে কিয়ারা বলে, আমার দাদা মুফাসা এবং আমার বাবা সিম্বা দুজনেই সাহসী সিংহ, কিন্তু তাদের মতো সাহসী সিংহ আমি কখনোই হতে পারবো না। বাট রাফিকি যখন এই কথা শুনে, সে কিয়ারাকে বলে, দেখো, আজকে আমি তোমাকে এমন একটা সিংহের গল্প বলবো যে কিনা একসময় তোমার মতন বয়সী ছিল এবং সেও তোমার মতো পানি দেখে ভয় পেত। আর এরপর রাফিকি সেই সিংহের গল্প বলা শুরু করে। আর সেই সিংহটা হচ্ছে মুফাসা, মানে কিয়ারার দাদা। তো যাই হোক, এরপর আমাদের গল্পে নিয়ে যাওয়া হয় আজ থেকে অনেক বছর আগে, যেখানে আহাদি এবং ইনু নামের একটা সিংহ এবং একটা সিংহী একটা নবজাতক সিংহের বাচ্চার জন্ম দেয়, আর যার নাম রাখে হচ্ছে মুফাসা। আর মুফাসারা যে জায়গায় থাকতো সেটা মরুভূমির মতো ফাঁকা জঙ্গল ছিল, মানে ওখানে পশু পাখি অনেক কম ছিল। কিন্তু মুফাসার বাবা মা ওকে সবসময় এমন এক জঙ্গলের কাহিনী শোনাতো, যে জঙ্গল ছিল অনেক গাছগাছালিতে ভরপুর এবং পানির কোনো কমতি ছিল না। কিন্তু ওই জঙ্গল ছিল অনেক দূরে এবং পাহাড়ের ওই পাশে, আর ওই জায়গাটার নাম হচ্ছে মিলেলে। আর এর সাথে মুফাসার বাবা মা বলতো, এই মিলেলে জঙ্গলটা হচ্ছে সূর্য যেদিকে অস্ত যায় সেদিকে, আর তোমাকেও একদিন না একদিন সেই জঙ্গলে পৌঁছাতেই হবে, ওখানে গিয়ে রাজ করতেই হবে। তো এরপর একদিন মুফাসা যখন তার বাবা মায়ের সাথে খেলছিল, তখনই মুফাসার মুখে আকাশ থেকে এক ফোঁটা জল পড়ে। আর এরপর মুফাসা যখন আকাশের দিকে তাকায়, তখনই দেখে আকাশে অনেক ঘন মেঘ জমেছে, অর্থাৎ সেখানে বৃষ্টি হবে। তো আকাশের মেঘ দেখে পশু পাখিরা তো অনেক খুশি এবং অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে, কারণ এখানে পানির অভাব। আর বৃষ্টি দেখে মুফাসার বাবা মাও খুশি হয়। তো মুফাসা খুশি হয়ে শুকনো নদীর কাছে চলে আসে এবং সেখানে খেলতে থাকে, কিন্তু বৃষ্টির ফলে সে নদী পানিতে ভরে যেতে লাগে এবং মুফাসা যে জায়গা ছিল সেখান দিয়েই প্রচন্ড পানির স্রোত যেতে লাগে। তো এত পানির স্রোত দেখে মুফাসার বাবা দ্রুত এগিয়ে যায় মুফাসাকে উদ্ধার করতে, কিন্তু পানির বেগ এত বেশি থাকার ফলে মুফাসার বাবা মুফাসাকে উদ্ধার করতে পারে না। তো এর ফলে মুফাসা পানিতে বেশি বেশি অনেক দূরে চলে যায়। তো যাই হোক, মুফাসা পানিতে বেশি তাদের রাজ্য থেকে অন্য এক সিংহের রাজ্যে চলে এসেছে, অর্থাৎ এমন একটা জঙ্গল যেখানে অন্য সিংহ রাজ করে। আর এর কিছু সময় পরে মুফাসা যখন চোখ খুলে, পানিতে বেসে থাকা একটা গাছের টুকরাতে সে আটকে রয়েছে। আর তখনই মুফাসার ডাঙায় একটি সিংহের বাচ্চাকে দেখতে পায়, আর ওই বাচ্চাটি ছিল ওরই সমবয়সী। ডাঙ্গার বাচ্চাটি মুফাসাকে ডাকে এবং বলে যে, তোমার নাম কি? মুফাসা তখন বলে, আমার নাম মুফাসা। আর ওই বাচ্চাটি নিজের নাম বলে, আর ওর নাম হচ্ছে ডাকা। তো যাই হোক, এরপর ডাকা মুফাসাকে বলে, দ্রুত পানি থেকে উঠে আসো, কারণ এই পানিতে কুমির রয়েছে, যারা দেখলে তোমাকে খেয়ে ফেলবে। তো একথা শুনে মুফাসা তো ভয় পেয়ে যায় এবং দ্রুত পা চালায়, পানি থেকে উপরে ওঠার চেষ্টা করে। বাট তখনই দেখা যায় যে ছোট দুটি কুমির মুফাসাকে খাওয়ার জন্য এগিয়ে আসতে থাকে। তো মুফাসা অল্পের জন্য পানির কিনারায় আসতে পারে এবং ডাকা ওকে প্রাণে বাঁচিয়ে ফেলে। তো যাই হোক, সেখানে ডাকার মা চলে এসেছে, আর যার নাম হচ্ছে এশা। এশা ডাকাকে বোকা দেয় যে, তুমি এই জঙ্গলের রাজার ছেলে, এরকম ফাঁকা জায়গায় ঘোরাফেরা করা উচিত নয়। বাট তখনই ডাকা
তার মা এশাকে জানায় আজকে আমি একটা সিংহের বাচ্চার জীবন বাঁচিয়েছি। তো একথা বলে সে তার মায়ের সাথে মুফাসার পরিচয় করিয়ে দেয়। তো তখন তার মা তাকে বলে তুমি একটা রাজপুত্র, তুমি কোনো পরিচয়হীন রাস্তার সিংহের বাচ্চার সাথে ঘোরাফেরা করতে পারো না। বাট একথা শুনে মুফাসা বলে আমি কোনো পরিচয়হীন সিংহের বাচ্চা নই, বরং বন্যার কারণে আমি আমার বাবা মায়ের কাছ থেকে স্রোতে বেশে আলাদা হয়ে গিয়েছি। তো এশা যখন জানতে পারে যে মুফাসার এই অবস্থা, মানে বন্যার পানিতে বেশে এখানে চলে এসেছে, তখন মুফাসার প্রতি তার মায়া হয়। আর এই কারণে সে মুফাসাকে তার স্বামীর কাছে নিয়ে যায়, আর যার নাম হচ্ছে উবাসি, এবং সে এই পুরো রাজ্যের রাজা। তো উবাসি যখন মুফাসাকে দেখে তখন সে তার স্ত্রী এশাকে বলে কোনো অপরিচিত সিংহের বাচ্চাকে তোমার এখানে নিয়ে আসা উচিত হয়নি। কিন্তু তখন এশা তাকে বলে মুফাসা বন্যার কারণে তার পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছে, তো এই কারণে এই বাচ্চাটাকে আমি ফেলে দিতে চাই না, আমি ওকে আমাদের সাথে রাখতে চাই। বাট এই কথা শুনে উবাসি তো রেগে যায় এবং সে এশাকে বলে ঠিক আছে, তুমি যদি মুফাসাকে রাখতে চাও তাহলে এখানে মুফাসা আর আমার ছেলে টাকার মধ্যে দৌড় প্রতিযোগিতা হবে। যদি মুফাসা এই দৌড়ে জিততে পারে তাহলে সে এখানে থাকার অনুমতি পাবে। তো এরপর ডাকা এবং মুফাসার মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। কিন্তু মুফাসা যেহেতু কিছুক্ষণ আগে প্রাণীর স্রোতে বেশি এসেছিল, অনেক কষ্ট করেছে, সে কারণে ও অনেক ক্লান্ত, তো এই জন্য ওর স্পিড অনেক কম ছিল। তো এটা যখন ডাকা বুঝতে পারে যে মুফাসা তো হেরে যাবে, ওকে তো এখানে থাকতে দেবে না, তো ডাকা করে কি মুফাসাকে জিততে দেয়। মানে এভাবে ডাকা মুফাসাকে দ্বিতীয়বারের মতন বাঁচিয়ে নেয়। তো এভাবেই ডাকা আর মুফাসা বন্ধু হয়ে যায় এবং ডাকা চায় মুফাসা যেন তার সাথে তার পরিবার হিসেবেই থাকে। তো যাই হোক, দৌড়ে জেতার পরে উবাসি কিছুটা দুঃখ পায় কারণ তার ছেলে হেরে গিয়েছে, কিন্তু কথা মতন সে মুফাসাকে তার পরিবারের সাথে থাকার অনুমতি দিয়ে দেয়। তো এরপর থেকে মুফাসার ডাকার সাথে তার ভাইয়ের মতো থাকে তার পরিবারের সাথে। কিন্তু উবাসি এখানে একটা শর্ত রাখে যে মুফাসা শুধুমাত্র মেয়ে সিংহদের সাথেই থাকবে, পুরুষদের সাথে থাকতে পারবে না। তবে তারপরেও মুফাসা আর ডাকা দুজন দুজনের বন্ধু হয়ে যায় এবং তারা ফ্রি পেলে একসাথে খেলা করত। আবার এশাও মুফাসাকে তার ছেলে ভাবতে শুরু করে এবং সে মুফাসাকে লড়াই করার নানান কৌশল শেখাতে থাকে। আর অন্যদিকে ডাকা তো তার বাবার সাথে থাকতো, কিন্তু ওর বাবা উবাসি ছিল অলস সিংহ, তো এই কারণে সে ডাকাকে খুব বেশি লড়াই শেখায় না। এই জন্য আস্তে আস্তে ডাকা ভীতু হতে থাকে। তো এভাবেই ধীরে ধীরে অনেক বছর কেটে যায় আর সে সাথে মুফাসা আর ডাকাও বেশ বড় হয়ে যায়। আর এই দুজন বড় হবার পর আমরা জানতে পারি মুফাসার একটা স্পেশাল স্কিল রয়েছে, সে বাকি সব সিংহদের তুলনায় অনেক বেশি পারদর্শী, অনেক বেশি শক্তিশালী এবং তার ঘ্রাণ শক্তি ছিল অনেক প্রখর, আর তার সেন্স অফ ছিল বাকি সব সিংহের চেয়ে অনেক বেশি ধারালো। আর মুফাসা তার এসব স্কিল দিয়ে শিকার কোথায় রয়েছে, কত দূরে রয়েছে, কিভাবে রয়েছে সব সেন্স করতে পারতো। তো এই জন্য মুফাসা সবসময় তার মা এশার সাথে শিকারে যেত। তো একদিন যখন তারা শিকার করতে একটু দূরে চলে যায় তখন সেখানে আরো অনেকগুলো সিংহ চলে আসে, আর এসব সিংহগুলো ছিল অন্য জঙ্গলের বা অন্য রাজ্যের এবং তারা দেখতে সাদা ছিল এবং আকারেও বড় ছিল, এরই সাথে হিংস্রও ছিল। আর এটা দেখে এশা মুসাফাকে লুকাতে বলে এবং নিজেও লুকিয়ে পড়ে, কিন্তু আমরা দেখতে পাই এইসব সাদা সিংহগুলো ওদের দেখে ফেলে এবং ওরা এশার উপর ঝাঁপিয়ে পড়ে। তো এসব দেখে মুফাসা পালিয়ে না গিয়ে সাহসিকতার সাথে সাদা সিংহদের সাথে লড়াই করে, আর তখনই পিছন থেকে ডাকা চলে আসে। কিন্তু সে এসে যখন দেখতে পায় যে এতগুলো সিংহ আক্রমণ করেছে তখন সে আর সাহস পায় না, মানে ডাকার ভিতরে এত সাহস নেই যে সে এসে সামনে এসে লড়াই করবে, আর সে ভয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর মুফাসা যেহেতু সাহসী সিংহ ছিল, সে একাই করে কি সেই সিংহগুলোর যে লিডার ছিল তাকে মেরে ফেলে, আর এটা দেখে বাকি সিংহটা এখান থেকে পালিয়ে যায়। তবে এই লড়াইয়ে এশাও অনেক আঘাতপ্রাপ্ত হয়। তবে মুফাসা ওর মাকে নিয়ে দ্রুত বাড়ির দিকে ফিরে, বাট তখনই ডাকা তার মায়ের কাছে আসে এবং তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বলে আমি জুপের আড়ালে লুকিয়ে ওই সাদা সিংহগুলোর সাথে লড়াই করতে দেখেছি, কিন্তু আমার মধ্যে এত সাহস ছিল না যে বাইরে এসে মুফাসার সাথে মিলে ওই সিংহগুলোর সাথে লড়াই করব। আর ওর মা এশাওকে বলে তোমাকে ক্ষমা চাইতে হবে না, তুমি তোমার সাহসিকতা দেখানোর সুযোগ সামনে আরো অনেক পাবে। তো যাই হোক, এরপর উবাসি যখন এশাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তো এশা উবাসিকে সব খুলে বলে। তো এসব শুনে উবাসি মুফাসাকে ধন্যবাদ জানায় এবং বলে আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। কিন্তু তখন মুফাসা উবাসিকে বলে আমার কেন জানি মনে হচ্ছে ওই সাদা সিংহগুলো প্রতিশোধ নেবার জন্য আবারও ফিরে আসবে। তো মুফাসার এই কথাটা কনফার্ম হবার জন্য উবাসি করে কি ওর একটা গুপ্তচর সিংহকে ওই সাদা সিংহদের এলাকায় পাঠায়, আর ওই সিংহটা সাদা সিংহদের এলাকায় গিয়ে দেখে আজকে যে লড়াইটা হয়েছে তার জন্য ওই সিংহদের যে রাজা সে খুব খেপে গিয়েছে। তো এখানে আমরা জানতে পারি ওই লড়াইয়ে মুফাসার হাতে যে সিংহটা মারা গিয়েছে সেটা মূলত রাজার ছেলে ছিল, আর সাদা সিংহদের এই রাজার নাম হচ্ছে কিরস, যে ছিল সিংহদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। কিরস তো তার ছেলের মৃত্যুর কথা শুনে রাগে ফেটে পড়ে এবং বড় বড় গর্জন করতে থাকে। তো সে সিদ্ধান্ত নেয় যে সে তার ছেলের হত্যাকারী মুফাসাকে মারবে, আর তার সাথে সে ডাকাকেও মারবে, কারণ ডাকা হচ্ছে অন্য জঙ্গলের রাজার ছেলে। তো এই পাশে রাজার ছেলে মরেছে, ওই পাশেও রাজার ছেলে মরবে, তারপর হিসাব বরাবর হবে। তো এসব কথা শুনে তো উবাসি এবং বাকি সিংহরা বুঝতে পারে যে সাদা সিংহরা হয়তো কালকে সকালের মধ্যে এখানে পৌঁছে যাবে এবং মুফাসা আর ডাকা দুজনকে মেরে ফেলবে। তো এটা জানার পরে সবাই ভয় পেয়ে যায়। তো আর কোনো উপায় না দেখে রাজা উবাসি এবং রানী এশা দুজনেই মুফাসা এবং ডাকাকে এখান থেকে পালাতে বলে, আর ওদেরকে সোজা পাহাড়ের ওপাশে মেরেলে রাজ্যে যেতে বলে, যেটাকে
যেটাকে পশুদের স্বর্গরাজ্য বলা হয়। মানে মুফাসাকে তার বাবা মা যে জায়গায় যেতে বলেছিল, আর ওখানে গেলে কিরস আর তার সঙ্গীরা ওদেরকে কখনোই খুঁজে পাবে না। বাট এই কথা শুনে মুফাসা আর ডাকা তার পরিবার ছেড়ে যেতে চায় না। তো ওর বাবা মায়ের জেদের কারণে ওদেরকে সেখান থেকে না চাইতেও যেতে হয়। তো যাই হোক, এর পরের দিন আমরা দেখি ওবাসীদের কাছে ওই কিরস এবং তার সঙ্গীরা চলে এসেছে। তো সেখানে কিরস মুসাফা এবং ডাকাকে চায়। তো কিরসের কথা শুনে ওবাসী বলে, দেখো আমরা কোনো লড়াই করতে চাই না, শান্তি চাই, আর তুমি তোমার সৈন্যদের নিয়ে এখান থেকে চলে যাও। উবাসী আরো বলে যে সিংহদের মধ্যে তো কিছু নিয়ম রয়েছে, আর সে নিয়ম অনুযায়ী এক রাজ্যের সিংহ অন্য রাজ্যে সে রাজ্যের রাজার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না। কিন্তু কিরস তো কোনো নিয়মের তোয়াক্কা করে না। সে এখানে শুধুমাত্র মুফাসা এবং ডাকাকে মারতে এসেছে। কিন্তু এখানে থাকা কোনো সিংহই যখন মুফাসা আর ডাকার ব্যাপারে বলে না, তখন কিরস এবং তার সঙ্গীরা মিলে ওদের সবাইকে মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখি মুফাসা এবং ডাকা অনেক দূরে চলে এসেছে এবং সূর্যের পিছু করতে করতে সোজা মেলের দিকে যাচ্ছে। আর রাস্তায় চলার পথে ওদের পরিবার নিয়ে অনেক চিন্তা হয়। আর এরপর তারা যখন পিছনে ফিরে তাকায়, তখন তারা দেখতে পায় পাখিরা বয়ে কিচিরমিচির শব্দ করে পালাচ্ছে। তো এটা দেখে মুফাসা বুঝতে পারে যে হয়তো কিরস তার সঙ্গীদের নিয়ে আমাদের পিছু করছে। তো এটা বুঝতে পেরে মুফাসা এবং ডাকা আরো জোরে দৌড়াতে থাকে, আর তারা দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে আসে। কিন্তু তাদের সামনে একটা ঝর্ণা চলে আসে, আর তারা সেখান থেকে সামনে যেতে ভয় পাচ্ছিল, কারণ সামনে তো আর পথ নেই। আর যদি তাদের সামনে যেতেও হয় তাহলে নিচে পানিতে ঝাঁপ দিতে হবে, তারপর উপারে যেতে পারবে তারা। তো যাই হোক, ওদের হাতে যেহেতু আর কোনো অপশন নেই, তো এই কারণে ওরা দুজনেই ঝর্ণা থেকে লাফ দেয়। আর ঝর্ণা থেকে লাফ দেওয়ার পরে মুফাসা তো প্রায় মরতেই বসে, কিন্তু তখন আবারও তাকে ডাকায় বাঁচিয়ে নেয়। আর ডাকা কিন্তু এই নিয়ে মুফাসাকে তিনবার বাঁচালো। আর অন্যদিকে ঝর্ণার কাছে কিরস চলে আসে, আর সে তার সৈন্যদের বলে যে ওদের দুজনকে দ্রুত খুঁজে বের করো। আর এরপর আমরা মুফাসাকে দেখি যে তারা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু তখন রাত হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পর মুফাসার মনে হয় যে কেউ হয়তো ওদের পিছু নিয়েছে। তো মুফাসা যখন পিছনে ফিরে, তখন সে দেখতে পায় বেশ কিছু সময় ধরে তাদের পিছু করছিল একটা সিংহী, মানে একটা মেয়ে সিংহ। আর সিংহীটির নাম হচ্ছে সারা। আর সারাও মুফাসা এবং ডাকার মতন একটা রাজার মেয়ে আর কি। আর বেশ কিছু সময় পূর্বে সেও আর কি জঙ্গলে হারিয়ে গিয়েছে। আর সারার সাথে একটা পাখি ছিল যেটা সারার সঙ্গে ছিল, আর এই পাখিটার নাম হচ্ছে জাজু। তো যাই হোক, তারা নিজেরা তাদের ব্যাপারে জানার পরে তারা চারজন একসাথে হয়ে একটি টিম বানায়। আর এরপর তারা সামনের দিকে এগিয়ে যায়। তো কিছু দূর যাবার পর তারা সামনে একটা বিশাল গাছ দেখতে পায়, আর এই গাছটিতে আমরা অনেক বানর দেখতে পাই। তো বানরগুলো সেখানে থাকা সবচেয়ে বৃদ্ধ বানরটির উপর চিৎকার চেঁচামেচি করছিল এবং তাকে এই গাছ থেকে দূরে চলে যেতে বলছিল। আসলে এখানে যে বৃদ্ধ বানরটা ছিল সে দেখতে ছিল অন্যরকম। আর তাছাড়া এই বানরটার কাছে একটা স্পেশাল পাওয়ার রয়েছে, আর এই কারণে এখানে অনেক প্রাণী আক্রমণ করে, বানরটিকে মারার চেষ্টা করে। আর এই জন্য সকল বানররা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই বানরটিকে তাদের সমাজ থেকে আলাদা করে দেবে। তো এই জন্য ওই বানরটি মনের দুঃখে ওদের থেকে আলাদা হয়ে জঙ্গলের দিকে একাই চলে যায়। আর এই বানরটার নাম হচ্ছে রাফিকি, অর্থাৎ এই বানরটাই কিন্তু সিম্বার মেয়েকে এই গল্পগুলো বলছে আর কি। তো যাই হোক, জঙ্গলের দিকে যাবার সময় রাফিকির দেখা হয় মুফাসার টিমের সাথে, এবং রাফিকিকে দেখে মুফাসারা ওদের টিমে নিয়ে নেয়। রাফিকি তখন জানতে পারে যে মুফাসারা মেলেলের দিকে যাচ্ছে। তো রাফিকি তার স্পেশাল পাওয়ার ব্যবহার করে জানায় যে আমরা ঠিক পথেই যাচ্ছি। এরপর মুফাসা আর তার টিম সঠিক পথ ধরে এগুতে থাকে, আর যেতে যেতে সকাল হয়ে যায়। আর এরপর আমরা দেখি ডাকা মুফাসার কাছে আসে আর বলে, আমি তো সারাকে ভালোবেসে ফেলেছি, আর আমি চাচ্ছি তুই আমাকে এমন কোনো টিপস দে যাতে আমি ওকে পটাতে পারি। তো এই কথা শুনে মুফাসা ডাকাকে বলে, তুই ওকে বল যে ওর শরীর থেকে ফুলের সুঘ্রাণ আসছে। তো এই কথা শুনে ডাকা মুফাসাকে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে জানলে? মুফাসা তখন ডাকাকে বলে, তুই তো জানিস যে আমার ঘ্রাণ শক্তি বাকিদের চেয়ে প্রখর। তো এরপর ডাকা সারার কাছে যায় এবং সারাকে বলে, আমি তোমার শরীর থেকে ফুলের ঘ্রাণ পাচ্ছি। তো এই কথা শুনে সারা তো অনেক ইমপ্রেস হয়ে যায় এবং খুশিতে ডাকার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু কিছু দূর যাবার পর ওরা খেয়াল করে যে কিরস এবং তার সঙ্গীরা ওদের চারদিক থেকেই ঘিরে ফেলেছে, আর তাদের সামনে বাঁচার কোনো পথ নেই। আর ওই সময় রাফিকি দেখতে পাই যে সামনে হাতির একটা পুরো দল রয়েছে। তো এই জন্য সে মুফাসাকে বলে, তুমি যদি কোনোভাবে ওদের ধ্যানটা চেঞ্জ করে দিতে পারো, মানে হাতিদের বিচ্ছিন্ন করে দিতে পারো, তাহলে আমরা কিরস এবং তার সাথীদের হাত থেকে বেঁচে যেতে পারবো। তো এরপর সারা করে কি বুদ্ধি করে সেখানে থাকা একটি মৌমাছির চাক ছিল, আর দেরি না করে সে দ্রুত মৌমাছির চাকে হামলা করে। আর এই কারণে মৌমাছির চাক থেকে মৌমাছি বের হয় এবং পাশ থেকে যেতে থাকা সকল হাতিদের কামড়াতে শুরু করে, যার কারণে হাতিরা এদিক ওদিক ছুটাছুটি করে। আর এই কারণে কিরস এবং তার সাথীরা মুফাসাদের কাছে আসতে পারে না। আর এদিকে হাতিদের ছুটাছুটির কারণে মুফাসা আর তার টিমকে লুকাতে হয়, কারণ হাতিদের পায়ের নিচে পড়ে তাদের মৃত্যু হতে পারে। মানে বুঝতেই তো পারছেন, হাতিদের ওরা ইউজ করেছে ঠিকই, বাট হাতিদের পায়ের তলায় পড়লে ওরা তো একেবারে কিসমে আব্দুল্লাহ হয়ে যাবে। তো যাই হোক, সবাই পার হয়ে যেতে পারলেও সারা হাতির সাথে ধাক্কা লেগে পড়ে সেখানে বেহুশ হয়ে যায়। আর সারা যেহেতু বেহুশ হয়ে পড়ে রয়েছে, হাতির মাঝে রয়েছে, তো ও যদি হাতের নিচে পড়ে তাহলে ও তো মারা যাবে। তো তাকে বাঁচাতে মুফাসা সাহস করে আবারও ফিরে আসে এবং ওকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায়। তো এরপর যখন সারার জ্ঞান ফিরে আসে, তখন সারা দেখে তারা সবাই
একটা সেফ জায়গায় রয়েছে। আর তখন সারা মুফাসাকে জিজ্ঞেস করে আমাকে কে বাঁচিয়েছে। তো এই কথা শুনে মুফাসা বলে তোমাকে ডাকায় বাঁচিয়েছে। এখানে মুফাসা ডাকার নাম এই জন্যই নিয়েছে যাতে সারার সামনে ডাকার একটা দাম বাড়ে, মানে যাতে ওদের সেটিং হয়ে যায় আর কি। তো যাই হোক, তারা সবাই মিলে আরো সামনে এগিয়ে যায় আর যেতে যেতে তারা বড় একটা পাহাড়ের সামনে চলে আসে। আর এখানে আসার পরে রাফিকি তার পাওয়ার ব্যবহার করে জানতে পারে যে আমরা এখনো সঠিক পথে আছি। আর তারা জানতে পারে যে পাহাড়ের অপর পাশে রয়েছে মেলেলে বা পশুদের স্বর্গরাজ্য। তো এরপর তারা দ্রুত সেই বরফের পাহাড় পার করা শুরু করে। কিন্তু তখন আমরা দেখি কিরোস এবং তার সঙ্গীরাও মুফাসাদের পিছন পিছন এখানে চলে এসেছে। তো মুফাসা তখন বুঝতে পারে কিরোস যেহেতু আমাদের পিছু নিয়েছে তাহলে আমাদের পায়ের ছাপ দেখে তো এরা এখানে পর্যন্ত চলে আসবে। তো এই কারণে মুফাসা করে কি জাজু মানে ওই পাখিটিকে বলে যেখানে আমাদের পায়ের ছাপ পড়েছে সেখানে বরফ ফেলে দাও, আমাদের পায়ের ছাপ বরফে মিলিয়ে দাও। তো এরপর পাখিটা ওই কাজটা করে দেয় এবং এই প্লেনটা কাজও করে। কিরোস এবং তার সাথীরা মুফাসাদের পায়ের ছাপ আর দেখতে পায় না। আর এরপর আমরা সারা এবং মুফাসাকে এক জায়গায় দেখি। সারা তখন মুফাসার কাছে এসে বলে আমি যখন বেহুশ হয়ে গিয়েছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে কেউ হয়তো আমাকে বাঁচাচ্ছে, কিন্তু আমি জেনে গিয়েছি ওটা ডাকা নয় বরং তুমিই বাঁচাচ্ছিলে, তাই না? সত্যটা বলো। তো মুফাসা তখন সারার কথা মেনে নেয়। তারপর সারা এখানে মুফাসাকে প্রপোজ করে, মুফাসাও সারাকে প্রপোজ করে। মানে মুফাসা কিন্তু এখানে ডাইরেক্টলি একটা বেমানি করলো, সিরিয়াসলি। তো যাই হোক, এই দৃশ্যটা ডাকা দূর থেকে দেখে ফেলে আর সারা আর মুফাসাকে একসাথে দেখে সে বুঝতে পারে যে সারাও মুফাসার হয়ে গিয়েছে। তো এই জন্য মুফাসার প্রতি ওর একটা ঘৃণা চলে আসে। মানে মুফাসা তো দেখতে দেখতে ওর সবই কেড়ে নিয়েছে আর ওর এত রাগ হয় যে সে চিন্তা করে যে সে মুফাসার উপর প্রতিশোধ নেবে। চিন্তা করেন, যেই মুফাসাকে রাস্তা থেকে তুলে এনে মায়ের বাগ দিয়েছে, বাপের বাগ দিয়েছে, সব দিয়ে দিয়েছে, বাইও বানিয়েছে, আর সেই বাই এখন ওর প্রেম নিয়ে টানাটানি করছে। মানে কথায় আছে না, বাই বাই রক্তের বাঁধন, যদি পৃথক হয় নারীর কারণ। আর এখানে সেটাই হয়েছে আর কি। তো যাই হোক, ডাকার এত রাগ হয় যে সে পাহাড়ের নিচে যায় এবং কিরোসের দলকে খুঁজে পায়। আর সে কিরোসকে বলে আমি তোমার টিমে যুক্ত হতে চাই এবং আমি তোমার সাথে মিলে মুফাসাকে মারতে চাই। তো কিরোসও ডাকাকে তার টিমে যুক্ত করে নেই আর তারা সিদ্ধান্ত নেয় যে ডাকা এখান থেকে উপরে যাবে এবং মুফাসার সাথেই চলবে, তবে পায়ের ছাপ রেখে যাবে যাতে কিরোস এবং তার সঙ্গীরা ওই পায়ের ছাপ ফলো করে মুফাসা পর্যন্ত পৌঁছাতে পারে আর তারপর তাকে মেরে ফেলবে। তো যাই হোক, ডাকা সেখান থেকে চলে যায় এবং মুফাসাদের কাছে আবারও ফেরত আসে। মুফাসা তখন জিজ্ঞেস করে তুমি সারা রাত কোথায় ছিলে? তখন ডাকা মিথ্যে বলে যে আমি সবার জন্য শিকারের জন্য গিয়েছিলাম কিন্তু কোথাও কিছু খুঁজে পাইনি। তো এরপর আবারও তাদের জার্নি শুরু হয়। তারা মেরেলের দিকে যেতে থাকে আর কিছু সময় পর তারা সবাই মেরেলে পৌঁছেও যায়। তো মেরেলে যাবার পর তারা সবাই তো অনেক খুশি আর এত বড় ঘন জঙ্গল, পানি রয়েছে, সবকিছু দেখে ওরা তো অনেক খুশি হয়ে যায়। কিন্তু এখানে আমরা দেখি মুফাসারা যখন এখানে আসে তখন জঙ্গলের বাকি সব পশুরা ওদের জিজ্ঞেস করে যে তোমরা কেন এখানে এসেছো, কি জন্য এসেছো? তো মুফাসা তখন সব খুলে বলে। বাট এটা শুনে জঙ্গলের সকল পশু পাখিরা তো অনেক ভয় পেয়ে যায় আর তারা বলে তোমরা যে এখানে এসেছো তোমাদের পিছু পিছু কিরোস এবং তার সঙ্গীরা যদি চলে আসে তাহলে তোমাদের সাথে সাথে তো আমাদেরও মেরে ফেলবে। তো তখন মুফাসা ওদেরকে নিশ্চিন্ত করে যে কিরোস এখানে আসতে পারবে না কারণ আমরা কোনো পায়ের ছাপ রেখে আসিনি। বাট তখনই মুফাসা কারো গর্জন শুনতে পায়। এরপর সে যখন পিছনে ফিরে তাকায় তখন সে কিরোস আর তার পুরো সৈন্যদের দেখতে পায়। তো মুফাসা তো কিরোসকে দেখে চমকে যায় আর ভাবতে থাকে যে কিরোস এখানে কিভাবে আসলো। বাট তখন কিরোস মুফাসাকে বলে এখানে আসার জন্য তো তোর ভাই ওই আমাকে সাহায্য করেছে আর ওর সাহায্যের জন্যই তো আমরা এখানে আসতে পেরেছি। তো এই কথা শুনে মুফাসা তো বিশ্বাসই করতে পারে না যে ওর ভাই এটা কি করলো। তো তখনই কিরোস এসে মুফাসার উপর হামলা করে দেয় আর দুজনের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। তো অন্যদিকে মুফাসার যে বাকি টিম ছিল তারা কিরোসের সাথে থাকা বাকি সিংহদের সাথে লড়াই করতে থাকে আর এরপর আমরা দেখি কিরোস আর মুফাসা একটা খাদে পড়ে যায় আর ওই স্থানে মুফাসা আর কিরোসের সাথে সেই হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে। কিন্তু কিরোস ছিল এক্সপেরিয়েন্সড, মুফাসার চেয়ে সাইজে বড় এবং শক্তিশালী। তো এই জন্য মুফাসা ওর সাথে লড়াই করা অনেক কঠিন হয়ে যায়। আর এদিকে ডাকা কিছুটা দূরে দাঁড়িয়েছিল এবং ওদের লড়াই দেখছিল। কিন্তু তখন ডাকার ওর মায়ের বলা কথাটা মনে পড়ে যায়। মানে ওর মা ওকে বলেছিল যে তোমার জীবনে সাহসিকতা দেখানোর অনেক সুযোগ পাবে, তখন সেই সুযোগ মিস করো না, হাতছাড়া করো না। তো ডাকা আজকে সিদ্ধান্ত নেই সে যে ভুলটা করেছে সেটা আজকে সে শুধরাবে, তার আজকে সাহসিকতা দেখাতেই হবে এবং আজকে সে তার ভাইয়ের পাশে লড়াই করবে। তো যাই হোক, ওইদিকে কিরোস আর মুফাসা তো লড়াই করছিল আর এক পর্যায়ে কিরোস করে কি মুফাসার চেহারায় একটা তাবা বসিয়ে দেয়। বাট ওই সময়ে সামনে চলে আসে ডাকা আর ডাকার চেহারায় ওই আঘাতটা লাগে এবং সে আঘাতের কারণে ডাকার চেহারায় একটা থাবার চিহ্ন ফুটে ওঠে। তো এরপর ডাকা আর মুফাসা মিলে কিরোসের সাথে ফাইট করে এবং তারা দুজনে মিলে কিরোসকে পানিতে ফেলে দেয়। তো এই জন্য কিরোস গভীর পানির নিচে চলে যায় আর এই কারণে সে সেখানেই মারা যায়। তো এভাবে আবারও ডাকা মুফাসাকে চতুর্থবারের মতো বাঁচিয়ে নেয়। তো যাই হোক, এরপর লড়াইয়ের পরে মুফাসা পুরো মেলেলে রাজ্যের রাজা হয়ে যায় কারণ মুফাসা এই রাজ্যের সবাইকে কিরোস এবং তার সঙ্গীদের হাত থেকে বাঁচিয়েছে। তো এরপর সেখানে মুফাসা আর তার মায়ের সাথে আবারও দেখা হয়ে যায়। তো মুফাসার মাও মুফাসাকে আবার খুঁজে পেয়ে অনেক
খুশি হয়। আর এরপর এখানে থাকা সকল পশু পাখি মুফাসাকে বলে ডাকাকে এই জঙ্গল থেকে বের করে দেওয়ার জন্য, কারণ ডাকায় মুফাসাকে ধোঁকা দিয়েছে, এখানে কিরোসের দলকে নিয়ে এসেছে। বাট মুফাসা এমনটা করে না। সে বলে আমি যেহেতু মিলেলের রাজ্যের রাজা, তো এই জন্য আমার ভাইয়ের মতো বন্ধু সে এখানেই থাকবে। কিন্তু এর সাথে মুফাসা এটাও প্রমিস করে আজকের পর থেকে আমি কখনোই আর ডাকার নাম আমার মুখে নেব না, কারণ ও আমার কলিজায় চুরি মেরেছে। তো মুফাসার এই কথা শুনে ডাকাও সবাইকে বলে আজকের পর থেকে আমার নাম হচ্ছে স্কার, আর যাতে এরপর থেকে যদি কেউ আমার নাম ডাকে তাহলে আমি আজকের কথা মনে করি এবং আমার অনুশোচনা হয়। আর এখানে এই গল্পটা শেষ হয়। মানে বুঝতেই তো পারছেন যে কিভাবে স্কার কিং তৈরি হয়েছে বা ভিলেন তৈরি হয়েছে। তো যাই হোক, এরপর গল্প শেষ হওয়ার পরে আমরা সিম্বার মেয়ে কিয়ারাকে দেখতে পাই, যে অনেকটা খুশি স্টোরি শুনে। আর তখনই কিয়ারার কাছে তার বাবা সিম্বা এবং মা নালা চলে আসে। আর সেই সাথে কিয়ারা দেখে তাদের সাথে একটা বাচ্চাও এসেছে, যে কিনা ওর ছোট ভাই, মানে ওর মায়ের বাচ্চা হওয়ার জন্যই আর কি আটকা পড়ে গিয়েছিল কোথায়। আর এখানে এই সিনেমাটি শেষ হয়। তো এই সিনেমাটি দেখে আপনি কি বুঝলেন? ভিলেন জন্মগতভাবে ভিলেন হয় না, আশেপাশের পরিবেশ, সিচুয়েশন, মানুষজন তাকে ভিলেন বানিয়ে দেয়। আর স্কার কিং এর ক্ষেত্রেও সেটাই ঘটেছে। তো আমি স্কার কিং কে এখানে সরাসরি ভিলেন বলতে পারছি না। পরবর্তী পর্বে যে স্কার ভিলেন হয় এর জন্য মুফাসাও যথেষ্ট দায়ী। তো এই সিনেমাটি দেখে আপনার কাছে কি মনে হয় সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে আমরা ভিডিও আপলোড দিলে সবার আগে আপনি পেতে পারেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।